আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের 15 বছর একটানা ক্ষমতায় ছিল এবং একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে দলটা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের নেতৃত্বের একটা বড় অংশ পালিয়ে গেছে। তাদের দলের প্রধানের বিরুদ্ধে ফাঁসির দণ্ড হয়েছে, তার নেতাদের একটা অংশ জেলখানায়। আর বাইরে যারা পালিয়েছে তাদের অনেকেই বাড়িতে যদি কালকে ফিরে আসে অন্তত 2 বছরেও ঘরে ঘুমাতে পারবে না, কারণ অবকাঠামোগত অবস্থাটা এরকমের। আবার তাদের নেতাকর্মীদের একটা বিরাট অংশ কারাগারে আছে, পালিয়ে আছে। সেই আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা করতে হয় কেন? আজ থেকে 1.5 বছর আগে যখন আওয়ামী লীগ পালিয়ে যায়, যদিও শেখ হাসিনা কিন্তু খুব সাহস করে খোঁচা দিয়ে বলতেন আওয়ামী লীগ কখনো পালায় না, তো তারপরেও যখন পালিয়ে যায় তখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের একটা বিরাট অংশ বলেছিল যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ নাই। সেই আওয়ামী লীগকে আজকে আপনাকে সেনাবাহিনী নামিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার ভাবনাটা কেন ভাবতে হয়? বাংলাদেশে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তার একটা ঐতিহ্য আছে, তার কতগুলো অ্যাচিভমেন্ট আছে, আবার তার বিরুদ্ধে বিস্তর অভিযোগও আছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, এই অভিযোগও তার বিরুদ্ধে আছে। আবার ভোটাধিকার অর্জন করার পেছনে লড়াই করার ইতিহাসও তাদের আছে। সেই আওয়ামী লীগ, তার হাতে জুলাইয়ের রক্ত আছে, আবার তার একটা বিপুল ভোট ব্যাংক আছে। গত 3-4 দিন আগে ফরিদপুর 1 থেকে নির্বাচিত জামাত ইসলামের সংসদ সদস্য, তার একটা ইন্টারভিউ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তিনি সেখানে বলছেন যে এই দলটার লক্ষ লক্ষ কোটি ভোটার আছে, তারা আমাকে ভোট দিয়েছে এবং সেই কারণে আমি তাদের ভোটে বিজয়ী হয়েছি, সেই কারণে আমি রাস্তাঘাটগুলো তাদেরকে করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে তাদের নেতাকর্মীরা আছে, কিন্তু এই নেতাকর্মীদের একটা বড় অংশ তারা যে গত 15 বছর যে অন্যায় অবিচারগুলো করেছে, এই উপলব্ধিটা তাদের নেই। যদিও আমাদের এখানে কোনো রাজনৈতিক দল তার পেছনের যে কলঙ্কিত ইতিহাস এগুলো কখনো স্বীকার করে না। সেটি 71-এ জামাতের ভূমিকা বলেন, বিএনপির শাসনামলে যে সমস্ত দুঃখজনক এবং সমালোচনার মতন বিষয়গুলো বলেন, আর এখন এসে আমরা দেখছি যে আওয়ামী লীগ বলতে চাইছে যে জুলাই অভ্যুত্থানটা এটা বিদেশিরা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে। সেই পয়েন্টে সে এখনও আছে। আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, যেটা বললাম, যে ভোট ব্যাংকের কারণে জাতীয় নির্বাচনের আগে ঠাকুরগাঁয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দেওয়ার পর সমালোচিত হয়েছিলেন এবং তিনি বক্তব্যটা দিয়েছিলেন আওয়ামী লীগকে এক ধরনের সন্তুষ্ট করার জন্য। নির্বাচনের আগে কুমিল্লার 14 গ্রামে আবদুল্লাহ মোহাম্মদ তাহের অথবা গোপালগঞ্জের শেখ হাসিনার আসনে জামাতের প্রার্থী বলেছিলেন যে ভোটটা আমাকে দিয়েন, এর পরের বার আওয়ামী লীগ আসলে তাদেরকে দিবেন। এখন আওয়ামী লীগের গলা কি উঁচু হবে? আওয়ামী লীগের এর আগেও তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, প্রায় 21 বছর, এবং তার আগে 75-এর 15ই আগস্টের ঘটনা ঘটে, তখন আওয়ামী লীগ ভিকটিম ছিল। আর জুলাইয়ে 24-এ আওয়ামী লীগ নিজেই একটা আগ্রাসন চালিয়েছে, অত্যাচারী শক্তি হিসাবে মানুষের সামনে এসেছে। তারপরেও আওয়ামী লীগ নিয়ে আলোচনার একটা বড় কারণ হচ্ছে তার একটা বিশাল বিস্তৃতি আছে। এই বিস্তৃতি আপনি চাইলেই কি একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে পারবেন? আমার কাছে সেটি মনে হয় না। আবার বলি, তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে, তার বিরুদ্ধে গুমের অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ আছে। আবার তার একটা বড় ভোট ব্যাংক আছে, যে ভোট ব্যাংকের কাছে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার পরেও রাতের বেলা আবার গিয়ে তার দরজার কড়া নাড়েন, ওই ভোটটা আপনার লাগবে। সুতরাং আপনার এই জায়গায় একটা দ্বন্দ্ব এখানে কাজ করছে। আওয়ামী লীগ ক্ষমতার থেকে নেমে যাওয়ার পর তাদের একজন মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিরাপদে দেশ থেকে ত্যাগ করার সুযোগটা কারা দিয়েছিল? কাদের বিরুদ্ধে অভিযোগ? নোয়াখালীর একরামুল করিম চৌধুরীকে দেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ কাদের দেওয়ার বিনিময়ে 3 কোটি টাকার যে গল্পটা আছে বাজারে, সেটা কাদের বিরুদ্ধে? তো আওয়ামী লীগকে আজকে পর্যন্ত প্রাসঙ্গিক করে রেখেছে কারা? জনগণ তাকে কিন্তু প্রত্যাখ্যান করেছে, জনগণ তার বিরুদ্ধে কথা বলেছে, এখন পর্যন্ত কথা বলে। সাধারণ মানুষের
সিম্প্যাথির কথা বলেন, সাধারণ মানুষ এখনও তাদের পক্ষে এসে দাঁড়ায়নি। আওয়ামী লীগ তার শক্তিটা দেখাচ্ছে, যেখানে তার 2 লক্ষ ভোট আছে সেই নির্বাচনী এলাকায় দমন পীড়নের মুখে তার মিছিলে লোক আসছে 25 জন, তার মিছিলে লোক আসছে 15 জন, এবং এই 15 জন এবং 25 জনের মিছিল দেখে সরকারকে নার্ভাস হয়ে পড়তে হলো কেন? আজকের কর্মসূচিটা আওয়ামী লীগের ছিল, কিন্তু সফল করে দিয়েছে বিএনপি এবং জামাত। মাঠে আমরা দেখেছি যে কায়দাটায় বিএনপির কর্মসূচি, জামাতের কর্মসূচি, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় ফেস করেছে, একই অবস্থা, একই ফরম্যাটটা, শুধু চেঞ্জ হয়েছে। মোড়ে মোড়ে ছাত্রলীগের হোন্ডা মিছিল, আজকে মোড়ে মোড়ে ছাত্রদলের হোন্ডা মিছিল। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ভেতর থেকে আবার এর উৎসটা কি? উৎসটা ক্ষমতা। বেগম খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে জেলবন্দি করা হলো, কারাগারে পাঠানো হলো, তার শাস্তি দেওয়া হলো, কই এই আজকে যারা হ্যাডম দেখাচ্ছে তাদের তো দেখা যায়নি। তার মানে হলো আপনার হাতে যখন ক্ষমতাটা থাকে তখন আপনি আপনার শক্তিটা দেখাচ্ছেন। আওয়ামী লীগের হাতে ক্ষমতা কি আছে? ওই যে বললাম যে তার একটা ভোট ব্যাংক আছে, তার হাতে বিপুল টাকা আছে। গত 15 বছরে বৈধ অবৈধভাবে তারা যে ইনকাম করেছে, আয় করেছে, সেটি ইনভেস্ট এখানে সে করতে পারবে। প্রশাসনের মধ্যে তার এক ধরনের লোক আছে। আর আওয়ামী লীগ গলা কত দিনে বড় হবে এটি নির্ভর করছে আপনি আসলে কি করছেন। আওয়ামী লীগকে তাড়িয়ে যে বিকল্প রাজনীতির কথা আপনি বলেছিলেন, সেই বিকল্প রাজনীতি কি আপনি তৈরি করতে পেরেছেন? নেপালের গণঅভ্যুত্থানের পরে সেখানকার তরুণরা ক্ষমতায় বসেছে, আর আমাদের তরুণদের দেখলে পাড়া মহল্লায় অনেক জায়গায় তারা মানুষ ঘরের দরজা আটকায় বা উকি দেয়, তা না হলে মপ করে ঘরের মধ্যে ঢুকবে, চাঁদা আদায় করবে। তো এই যে স্পেসটা তৈরি করার দায়টা তো আমি মনে করি যে জুলাইয়ের পক্ষের যারা তাদের। শরীফ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি রাজ্জাকিবের কাছে আসছি, কিন্তু তার আগে আমি তথ্য উপদেষ্টার বক্তব্য একটু উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। আমাদের সবার মেমোরি শেষ হয়ে যাওয়ার পর কোনো একদিন আওয়ামী লীগ বড় গলা করে কথা বলতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, আন্দোলন করতে নৈতিক সাহস লাগে, আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে এখনো অনেক সময়ের ব্যাপার। এর পাশাপাশি আরেকটি কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে আসলে আদালত, সেটি কোনো ব্যক্তির ইচ্ছায় হবে না। যদি ওনার কথা দিয়ে শুরু করি যে নৈতিকতার মধ্যে থাকতে হলে আপনি নৈতিক সাহস পাবেন, এটা কিন্তু শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি নৈতিকতার ভিতরে না থাকেন, আপনি নৈতিকতা দেখাতে পারবেন না। আবার উনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্বটা আইসিটির, মানে কোর্টের। এটা তো ঠিক আছে, ওই আইন সংশোধন করা হয়েছে, বাতিল করবে কিনা, দল নিষিদ্ধ করবে কিনা কোর্ট ডিসাইড করবে। এটা তো এই মুহূর্তে এটার সাথে রিলেভেন্ট না, প্রাসঙ্গিক না। আপনার দল নিষিদ্ধ হয় নাই, পরিষ্কার, আজকে পর্যন্ত দল পরিষ্কার আছে। ওনরাই আবার বলছেন আওয়ামী লীগ কিন্তু স্থানীয় নির্বাচনে নির্বাচন করতে পারবেন, বলছে তো। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, শর্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তো ভেক্টর, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা বাদে 50,000 লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। আওয়ামী লীগ তো 50,000 না। সুতরাং আপনি বৈধ করে দিচ্ছেন, একদিকে তার কার্যক্রম নিষিদ্ধ। আপনার তো আরেকটা দিক বলার দরকার নাই, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো হবে প্রতীক ছাড়া। তো প্রতীক ছাড়া নির্বাচনে যে মনে হয় সে হোক, আপনার বলার দরকারটা কি? ইউ আর ক্রিয়েটিং প্রবলেম, আর ইউ আর গিভিং একটা মেসেজ দিচ্ছেন, করো নির্বাচন। এটা তো দুই দিকে খেলা বলে এটাকে। এটা নৈতিকতার ভিতরে পড়ে না। যেই নৈতিকতা উনি বললেন, ওনারও নৈতিকতার মধ্যে পড়ে না। আমি মনে করি এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা ওনার। আপনি ওয়েলকাম করবেন কেন তাদেরকে? যে যারা, আপনি যখন প্রতীক থাকবে না তখন তো কে করে না করে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এসে উপজেলায় নির্বাচন করে তাহলে তো সবাই চিনবে তারে, তাই না? কিন্তু ওবায়দুল কাদের বিহীন যারা, যাদেরকে শরীফ ভাই চেনে না, বলুক না শরীফ ভাই কয়জন আওয়ামী লীগের লোকরে চেনে? সারা বাংলাদেশে 500 লোকের চেনেন, কথার কথা। সুতরাং সে যদি প্রতীক ছাড়া দাঁড়াক, এটা তো আমার বলার দরকার নাই। আচ্ছা, এইবার আসেন আপনি আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিনা, বা কি বললেন বড় গলা, আওয়ামী লীগের বড় গলা হতে অনেক সময় লাগবে। একটা জিনিস মাথায় রাখেন যে এই আওয়ামী লীগের জন্ম যখন হয় 49 সালে, এবার বোধহয় তার 77তম জন্মবার্ষিকী। যখন জন্ম হয় তখন কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম ছিল।
আর তখন ক্ষমতায় ছিল পাকিস্তানের মুসলিম লীগ, তাই না শরীফ ভাই? জি। আমি যদি ভুল না করি, সেখানে আমাদের বৈষম্য নিয়ে লড়াই হইল। ইনফ্যাক্ট লড়াইটা হলো বৈষম্য, পক্ষপাতিত্ব। যেমন আমার দেশ থেকে নিউজ প্রিন্টের এই পাট টাট সব যাইতো, এরপরে যে কাগজটা তৈরি হয়ে আসতো আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতাম। মানে এরকম বৈষম্য, বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল নাকি শরীফ ভাই? বৈষম্যগুলো ছিল। সেই বৈষম্য থেকেই আমাদের আন্দোলন শুরু। সেখান থেকে একটা পার্টি হইল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভাসানী সাহেব। সময়ের ব্যবধানে শর্টকাট বলি, এত বড় লম্বা ইতিহাসের কারণ নাই এখানে। শর্টকাটে চলে আসলো আওয়ামী বাদ দিয়ে, আরে মুসলিমটা শব্দটা বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর তার নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। এই হলো তার পট পরিবর্তন। এখন দেখেন, বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে কেন্দ্র করে গুলিও খাইছে এই দেশের মানুষ। গুলি বুকে এই দেশ বলবো না, তখন পূর্ব পাকিস্তানের লোক গুলি টুলি খাইয়ে শেষ পর্যন্ত আমরা ভূখণ্ড ভাগ করে ফেললাম, আমরা স্বাধীনতা নিলাম। তখন যারা বিরোধিতা করছিল তারাই আজকের জামাত, ঐতিহাসিকভাবে তারা। সেই ব্যক্তিগুলা নাই, বাট সেটা বলছি। তাহলে তারপরে ৭৫ সালে সপরিবারে নিহত হইলেন শেখ হাসিনা, আরে শেখ হাসিনার পরিবারের সবাই। এই শেখ হাসিনা তারপরে সময়ের ব্যবধানে আবার আসলেন ২০০০ সম্ভবত ২১ বছর পরে ক্ষমতায় আসলেন। আর ৭৬ সালে না ৮১ সালে দেশে আসলেন। আচ্ছা, আপনি আমারে বলেন তো, রাজনীতি একটা তপ্ত আগুন, আমি আগুনের কুণ্ডি আমি বারবার বলি। শেখ হাসিনা তো এখানে আসার পরে তার অন্য সাইডে আমি যাব না, আমি বলছি রাজনীতি কত নির্মম খেলা। সে কিন্তু ওই যে তখন যে যুদ্ধ করার সময় যারা আমাদের বিরোধিতা করছিল তাদেরকে ছাড়ে নাই তো, যতটুক পারছে। আবার বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধও নিয়েছেন। এটা কেন বলছি আমি? রাজনীতি খুব নির্মম হাতে দমন করতে হয়, মানে আপনাকে কঠিন হইতে হবে, জায়গাটাই কঠিন। এখানে আপনাকে কেউ সাইড দিবে না। ঠিক আপনি তখন ক্ষমতায় এসে আপনি যদি সফট কর্নারে, তারপর তার লম্বা সময় পাড়ি দিল, কত চড়াই উচ্চাই, আয়নাঘর বানাইলেন, লোক হত্যা করলেন, গুম করলেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেটা নিয়ে সমালোচনা করতেছি না, আলোচনাও করতেছি না, কারণ আমার রাষ্ট্র কী করতে তাই তো আমি দেখতেছি। আমরা বললে লাভটা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা করার পর একটা সময় এসে কিন্তু আমরা একটা বার্তা পাইলাম, আজকে যারা ক্ষমতা তারা কি বললেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। এই যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, ইটস এ সফট টোন টু আওয়ামী লীগ। কারণ এই 16 বছরের কর্মকাণ্ড তো আওয়ামী লীগই ঘটাইছে। তা আপনি যখন বলবেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, ফাইন, আমি আমার প্রতিহিংসার রাজনীতি না করতে পারি, কিন্তু অন্য যারা ভিকটিম হয়েছে নানান কারণে, আমরা তো মায়ের ডাকের ব্যাপারটাও তো জানি। মায়ের ডাক যারা আসছিল তারা তো কোনো রাজনীতিবিদ না, তারা তাদের সন্তান হারানোর বেদনা নিয়ে আসছে, সন্তান গুম হওয়ার বেদনা নিয়ে আসছে। তো আপনি যখন বলবেন প্রতিহিংসার রাজনীতি করবেন না, ভালো কথা, এটা আপনার ইন্ডিভিজুয়াল হতে পারে, আমি তো সামষ্টিক সবারটা বলতে পারবো না। পাশাপাশি আপনি দেখেন, প্রতিহিংসার রাজনীতি যে করতে চায় না, মানুষ যে কত মোহর মধ্যে থাকে। আপনি ইলিয়াস আলী গুম হয়েছে, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে আছে। মতিউর রহমান নিজামীর ছেলে বোধহয় আরমান নাকি কাশেম, মীর কাশেমের সাহেবের ছেলে আরমান। মীর কাশেম সাহেব মৃত্যুদণ্ড প্রাপ্ত, আরমান নাকি আয়নাঘরে ছিল। অথচ তাদের প্রেজেন্সেই কিন্তু গুম অধ্যাদেশটাকে আইনি রূপ দেয় নাই, বাতিল করা হয়েছে। তারা কিন্তু নির্বিকার। এটার মান হচ্ছে মানুষের লোভ মোহ সব ভুলে যায়। কেন কথাটা স্বাভাবিকভাবে কই, আপনাদেরকে তো টাচ করে নাই। এবং আপনি দেখেন, একটা দল যখন ক্ষমতা থেকে চলে যায়, আমরা শরীফ ভাই আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি, একটা দল চলে যেতে পারে রাজনীতির থেকে, ক্ষমতা আজকে আপনি আছেন কালকে, কিন্তু তার এমন কোনো দল পাই না যার শুধু আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ওই দলটার এই আদর্শ, শুধু আদর্শের উপরেই থাকবো এবং তার মতো দলের ক্ষমতা আসা উচিত। আমরা কিন্তু এইভাবে একটা দল খুঁজে পাচ্ছি না, মুখে যাই বলি না কেন। এই যে পাচ্ছি না, এটার মানে হচ্ছে দেশে রাজনীতি নাই, দেশে আছে ক্ষমতায় যাব। নাহলে রাজনীতি যদি থাকে আপনার আলোচনা থাকবে না কেন? রাজনীতি থাকলে আলোচনা থাকবে না কেন? এখনও তো শেরে বাংলার আলোচনা করি, এখনও মাওলানা ভাসানীর আলোচনা করি, এখনও বেগম রোকেয়ার আলোচনা করি, এখনও কবি নজরুল ইসলামের আলোচনা করি। তারা তো রাজনীতি করে গেছে। রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া না। আর যে রাজনীতি ক্ষমতায় যাওয়া, তাদের কোনো আদর্শ আলোচনার ইতিহাস থাকে না। এই যে বলতেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, ইট ইজ
এটার জন্য কি আমাকে আওয়ামী লীগ এই ক্ষমতাসীন দলরে একবারও মহাপুরুষ ভাববে বলে আপনি মনে করেন? আচ্ছা, যদি তাদেরকে মহাপুরুষ ভাবে, প্রতিহিংসার রাজনীতি করব না, সেটাও তো তাকে আহ্বান করার সহায়ক। না মহাপুরুষ, আমরা নামলে কিছু হবে না। কিংবা উল্টাটা যদি ভাবেন, যদি ভাবে যে এরা মহাপুরুষ হয়েছে কি, আমাদেরকে ভয় পায় নাকি, তাও তো মাঠে নামতে পারে। শরীফ ভাই যে একটা কথা বলল, এত আয়োজন কেন তাদেরকে নিয়ে? আপনি আমাকে বলেন, মাঠে বিজিবি নামছে, মাঠে আনসার নামছে, মাঠে পুলিশ নামছে, সেনা সদস্য আছে। আপনি আজকে 23শে জুন চট করে এদেরকে নামায় দেওয়ার মতো কি ঘটনা ঘটছে? আপনারা স্ট্যান্ড বাই থাকতে পারতেন, পুলিশ যদি ব্যর্থ হইতো দেখতেন। অথচ এর পাশাপাশি যদি বক্তব্য এইটা আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কোর্ট, তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, আবার স্থানীয় নির্বাচনে আপনি ইলেকশন করতে পারবেন প্রতীকবিহীন। আপনি কতগুলা বার্তা দেখেন না। 3 নম্বর আসেন, প্রতিহিংসার রাজনীতি করব না, সবই তো তাদের ফেভারে। এই সব কথাগুলোই তো তাদের পক্ষে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ, আবার সরকার পক্ষ বলছে আপনারা স্থানীয় নির্বাচন করতে পারবেন প্রতীকবিহীন। হ্যাঁ, আনসার বিজিবি যাদেরকে নামাইলেন, এরা তো 16 বছর পুরানো। এই সরকার আসার পর বা ইউনূস সরকার আসার পর আর্মি, আনসার, কোথাও কিছু রিক্রুটমেন্ট হয়েছে? আমি কথার কথা বলছি, তো সেই পুরনোই তো। এখন যদি 2 দল মারামারি করে, কথার কথা বলছি, 2 দল যদি মারামারি করে, ওরা যাবে কোথায়? এই বিজিবি, আনসার, এটা তো সেই আওয়ামী লীগের। আবার তাদের জন্য নির্বাচন নিষিদ্ধ না, স্থানীয় নির্বাচন সামনে আসেই তো। স্থানীয় নির্বাচন যদি নিষিদ্ধ না হয়, আমি প্রচার করব না কেন? নির্বাচন মানেই তো প্রচারণা। আপনি তো আমাকে নির্বাচন, আমি তো নৌকার স্লোগান নিয়ে নামবো না, আমি দলবাইন্দা নামবো নির্বাচনে, অমুকরে ভোট দিন। বিষয়গুলো কি? এটা কি ভীতু তারা না মহাপুরুষ হইতেছেন? আপনি মহাপুরুষ হন আর ভীতু হন, 2টা সুবিধাই আওয়ামী লীগ পাবে, খুব পরিষ্কার। এইবার আসেন, দুইটাই বলছেন যে ভীতু হলেও সুবিধা পাবে, মহাপুরুষ হলে আমার কিছু বলবে না। আমি যদি বলতেছি না আমি প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা এটা চাই না, তাহলে প্রতিহিংসার রাজনীতি না কেন? আপনি 16 বছর সমস্ত কর্মকাণ্ড প্রতিটারই তো আইনি বিচার হয়, প্রতিটার তো আইনি বিচার হয়। আপনি একটা দেশের বিডিআর হত্যা হয়েছে 57 জন আভ্যন্তরীণভাবে, এই দেশটার সার্বভৌমত্ব তো নাই, মানে ইন্টারনাল সার্বভৌমত্ব নাই। আবার যদি ধরেন এক্সটার্নাল, রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, তাহলে আপনি যদি আর্মির রোলটা আনেন, দেশের ইন্টারনাল সার্বভৌমত্ব, এক্সটার্নাল সার্বভৌমত্ব যদি ধরেন, তাহলে এটার দায়িত্ব কার? আর্মি, ফাইনালি আর্মি। আচ্ছা, তাহলে 57টা অফিসার মারা গেল, আমরা আমাদের প্রোটেকশনে ব্যর্থ। আমাদের কাছে কি সিগন্যাল ছিল না? আমার তো জানতে হবে, বুঝতে হবে আমি ব্যর্থ। আবার সমস্ত জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং বলা হয় ক্যান্টনমেন্টে, যার এরিয়াকে বলা হয় ওটা তার এরিয়া, জিওসি, এরিয়া কমান্ডার। তো সমস্ত জিওসির প্রত্যেকের আলাদা আলাদা ম্যাপটা যদি একত্র করেন, তাহলে সেটা হবে বাংলাদেশ। তাহলে রোহিঙ্গা যখন ঢুকতে ছিল, ওটাও কোনো জিওসির ম্যাপের মধ্যে আছে। তাহলে আমরা করলাম কি? পাশাপাশি আপনি এখন লেটেস্ট ইন্টারনাল আসেন, লেটেস্ট ইন্টারনাল আসলে আমরা বহু বিষয়ই তদন্ত করি। যেমন ধরেন সম্প্রতি কথা আসছে যে মায়ের ডাকের কথা বললাম। আচ্ছা, এই যে একটা সম্প্রতি হয়েছে যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ বানানো হবে, প্রয়োজনে সব হিন্দু একত্রিত হবে। আপনি যেই বলুক না কেন, আপনি যদি স্বাধীন রাষ্ট্রের ভিতরে জিনিসটা চিন্তা করেন, রাষ্ট্রদ্রোহী হয়েছে আমি বলবো না যে রাষ্ট্রদ্রোহী এই মুহূর্তে হয়ে গেছে, ধরে নিলাম, কিন্তু আপনি যদি একটা অঞ্চলকে বলেন যে এইটাকে আমি এই হিন্দুদের প্রদেশ বানাবো, এখানে তো শুধু হিন্দু নাই, এটার মানে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। এখানে যে মুসলমান আছে তাদেরকে বের করে দিতে হবে, বাংলাদেশের অন্য জায়গায় যে হিন্দু আছে তাকে এখানে ঢুকাইতে হবে, তাইলে না হিন্দু প্রদেশ হবে। এই যে সিদ্ধান্ত, এই যে বক্তব্যটা উনি দিলেন, কতখানি অপরাধ হয়েছে আমি বিবেচনায় নিলাম না, কিন্তু তাকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে। কারণ একজনের চাঁদাবাজ ইস্যুতে একজন এক্সিস্টেড এমপির ছেলেকে নিয়ে নাকি জিজ্ঞাসাবাদ করছে এবং পরে ছাড়ছে। আমি জানি না ছাড়ছে কি ছাড়ে না, ধরে নিলাম ছেড়ে দিছে। তাহলে চাঁদাবাজের এটা কি আপনি ন্যায় বিচার বলতে চান না আইনের শাসন বলতে চান? সেটাও আমরা মানব না। আমরা 55 বছর ইতিহাসে দেখি নাই কোনো এমপির ছেলেকে জিজ্ঞাসাবাদ করে।
তো চট করে যদি এটা আপনি দল প্রমাণ করতে চাই আমরা যে আইনের প্রতি আমরা খুব গুরুত্ব দিচ্ছি তাই এমপির ছেলেকেও ছাড়ি নাই, তাহলে তাকেও তো জিজ্ঞাসাবাদ করতে হবে। সে বলছে আমাদের কাছে টাকা পয়সা লাগলে আমরা সেটা বিদেশ থেকে পাবো, দিবে বলছে, আশ্বস্ত হয়েছেন, তাহলে জিজ্ঞাসাবাদ তো করা দরকার। আপনাকে টাকা দিবে কে, আপনি চিন্তা করতেছেন কেন, আপনি চিন্তা করার অথরিটি কিনা, ইত্যাদি ইত্যাদি। এটাকে যদি বলি, এটাকে মনে করেন যদি কেউ আমরা 5 জনে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করি তাইলে জঙ্গিবাদের উত্থানও বলতে পারে, কিন্তু আদালতও তো আছে, সেও তো একটা সুমোটো রুল দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাই তুমি এটা কিসের এখতিয়ারে তুমি এটা বললা, তোমাকে ফান্ডিং কে করবে, ফান্ডিং মানে এনজিও ইনভলভ। এখন সম্প্রতিকালে এনজিও নিয়ে একটা বিশেষ আলাপ আলোচনা চলতেছে, সেটা পরে বলছি। ঠিক এই মুহূর্তে আমি বলতেছি যে এই জিজ্ঞাসাবাদটুকু অন্তত করা দরকার। আপনি যদি চাঁদাবাজের জন্য একজন এমপির ছেলের জিজ্ঞাসাবাদ করতে পারেন, একই সময় এইটুকুর জন্য জিজ্ঞাসাবাদ করা যায়। প্লাস পার্লামেন্টে এই আলোচনাটা আনা দরকার যে দেশের ভিতরে এই কথা কিভাবে বলে, যে যখন আপনার ভোট আসে তখন তার দরজায় গিয়ে কড়া নাড়েন রাতের বেলায়, গভীর রাতে অথবা ভোর রাতে, তখন আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন যে আপা যেহেতু নাই, আপার ভোটটা আমাকে দিয়েন, আপা ফিরে আসলে তার ভোট তাকে ফেরত দিয়েন। আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন মুজিব ভাই যেহেতু নাই, কুমিল্লা 14 গ্রামে আগের রেলমন্ত্রী মুজিবুল হক, তার যে ভোটারদেরকে আবদুল্লাহ তাহের বলেছিলেন যে মুজিব ভাই যেহেতু নাই সুতরাং তার ভোটটা এবার আমাকে দিয়েন, মুজিব ভাই আসলে পরের ভোট তাকে দিয়েন। তো যখন আপনার ভোটের প্রয়োজন হয় তখন আওয়ামী লীগের হাতে আর রক্তটা থাকে না। আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের সব কর্মী যে এই কাজটি করছে এটাও না। আবার আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর প্রথম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এই বক্তব্যটাও কিন্তু জামাতের আমির দিয়েছিলেন তেজগাঁতে এক জনসভায়, তারপর ব্যাপক সমালোচনা হয়েছিল সেটা নিয়ে। এখন আপনি রাস্তায় আওয়ামী লীগ খুঁজে খুঁজে পেটাচ্ছেন। আমার প্রশ্ন হলো যে এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আওয়ামী লীগ, আমি মনে করি না যে তারা অহিংস আন্দোলন করত। আওয়ামী লীগের বহু সহিংসতার উদাহরণ আছে তাদের হাত দিয়ে করার। আপনি সন্দেহ করতে পারেন, সেই কারণে একটা প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা সহিংসতা করবে তার বিচার করার অধিকার কোনো রাজনৈতিক দলকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো সমালোচনা ছিল তার একটা বড় সমালোচনা ছিল যে আপনি অপরাধী এবং নিরপরাধীদেরকে আইনের হাতে তুলে না দিয়ে নিজেই বিচারের ব্যবস্থা করছেন। এখানে সেম ঘটনা ঘটল এবং এইটার দায় আমি যতটুকু জামাতকে দিব তার থেকে বেশি দিব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারকে। তারাই বলুক যে জামাতকে এই দায়িত্ব তারা দিয়েছেন কিনা বা XYZ কোনো দলকে দিয়েছেন কিনা। সাংবাদিকরা তাদের ইউনিটি না থাকার কারণে এবং তারা রাজনৈতিক কাজে ব্যবহার হওয়ার কারণে তারা কোথায় চলে গেছে দেখছেন, যে এখন তাদেরকে মব তৈরি করে গণপিটনে দেওয়া হচ্ছে। এর ভেতর থেকে তারা যদি শিক্ষা গ্রহণ করে ভালো, না করলে তাদের এটি সাফার করতে হবে তাদেরকে। গত 15 বছরে দাসত্ব করতে গিয়ে শ্যামল দত্তর মতো লোকজন যে উচ্চতায় পৌঁছে গিয়েছিল সেই উচ্চতায় এই গত 1.5 বছরে অনেকেই তার কাছাকাছি পৌঁছে গেছেন। কেন? কারণ হচ্ছে তাদেরকে দাসত্ব করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর, মন্ত্রীদের, অমুকের তমুকের এমনভাবে কথা বলছেন মাঝে মধ্যে মনে হচ্ছে এই সাংবাদিক সম্ভবত রাজনৈতিক কোনো দলের নেতা। আমরা ধানমন্ডিতে এর আগেও আপনার মনে থাকার কথা গত বছর 15ই আগস্টকে ধরে বিভিন্ন জায়গায় মানুষের ব্যাগ পরীক্ষা করা, মোবাইল পরীক্ষা করার ঘটনা ঘটেছে। যে ঘটনাটা রাজনীতিতে নিয়ে এসেছিল আওয়ামী লীগ, তার পুনরাবৃত্তি হচ্ছে এখন। কিন্তু আওয়ামী লীগের সময় যেটা ঘটেছে এখনও সেটি ঘটতে দিতে হবে। এটি যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আপনি জুলাইয়ের নামে আমার সাথে প্রতারণা করেছেন, কারণ আপনি বলেছিলেন যে আমার এখান থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। মানুষকে কাকে আপনি ধরবেন, কাকে ছাড়বেন, এই দায়িত্ব পুলিশের, এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না। তবে আমি খুশি হয়েছি যে তারা যে সাংবাদিককে তাকে ওইভাবে রক্তাক্ত করা হয়নি, হাত পা কেটে ফেলেনি। যে যারা পিটিয়েছে তাদের এই রেকর্ডটা আছে, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এই রেকর্ডটা তাদের আছে। এবার তারা সেই কাজটি করেনি। আমরা জামাতের শীর্ষ নেতা, বিশেষ করে বিরোধী দলের নেতা, তার মাঝে মধ্যে কিছু কথাবার্তা আমি শুনি। আমি
কোনো কোনো জায়গায় তার কতগুলো মেসেজ বোঝার চেষ্টা করি, কিন্তু তার দলের সাম্প্রতিক সময়ে বিশেষ করে নির্বাচনের পরে অনেকেরই আচরণ এটি তিনি যেটা বলেন তার সাথে সাংঘর্ষিক। তারা তাদের ক্ষমতায় না যাওয়ার পরেও যে ধরনের ক্ষমতার চর্চাটা করছে, তাদের এমপির নামে যে ঈদের বরাদ্দ যাচ্ছে সেই বরাদ্দ তিনি তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে ফ্যাসিস্ট না, এই যে বক্তব্যটি বিরোধী দলের পক্ষ থেকে, যারা সংসদের বিরোধী দল এখন, তাদের পক্ষ থেকে বিএনপিকে প্রতিদিন ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেমি ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে। আবার তারা মিলেমিশে ধানমন্ডিতে গিয়ে মানুষের মোবাইল পরীক্ষা করছেন, ব্যাগ পরীক্ষা করছেন। গণতন্ত্রের প্রতি, আইনের শাসনের প্রতি ন্যূনতম কারো শ্রদ্ধাবোধ থাকলে কোনো পথচারীকে আদালতের নির্দেশ ছাড়া, আমার পাশে একজন অ্যাডভোকেট বসে আছেন, আদালতের নির্দেশ ছাড়া কোনো মানুষকে রাস্তায় আটকে আপনি তার ব্যাগ, শরীর তল্লাশি করতে পারেন না। এটা আওয়ামী লীগের সময় হয়েছে, তখনও আমরা সমালোচনা করেছি, এখনও সমালোচনা করি, এবং এই যে বিষয়গুলো ঘটেছে আজকে, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। আমরা আইনের শাসন চাই, শাসকের আইন চাই না। আপনি একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন এবং আপনি এসে বলছেন আমি এমপির ছেলেকেও ছাড়ি নাই, আমি তাকে ধরে নিয়ে এসেছি। আমি আপনাকে মনে করিয়ে দিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির কাছে চাঁদা চাইতে গিয়েছিল ছাত্রলীগের শোভন এবং রাব্বানি। এরপরে তাদের দুজনকেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তখন আমরা বলেছিলাম যে চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স, এটা আপনি কাউকে ফু দিয়ে ক্ষমা করে দিলেন, এটা করতে পারেন না। আপনি অন্য একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করবেন আর আপনার দলের শোভন রাব্বানি বলে তাদেরকে পদ থেকে সরিয়ে দিবেন, এটা আইনের শাসন না, এটা শাসকের আইন। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এমপির ছেলে যদি সত্যি চাঁদাবাজ হয়ে থাকে, তাহলে আপনি তাকে ভৎসনা করে, তাকে একটু গালমন্দ করে, তাকে একটু শাসন করে ছেড়ে দিতে পারেন না, তাকে আইনের মুখোমুখি দাঁড় করা হচ্ছে আপনার দায়িত্ব। কিন্তু এর ভেতর থেকে আপনি এক ধরনের পলিটিক্স করছেন। যদি সত্য হয় কি যে দেখেছো আমরা এমপির ছেলেকেও পর্যন্ত কিন্তু ছাড়ি না, আমি তাদেরকে নিয়ে আসি, তো নিয়ে এসে আপনি কি দেখালেন? আপনি দেখালেন যে এমপির ছেলে বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। এমপির ছেলে না হয়ে অন্য কেউ হতো। বিএনপির অনেকেই চাঁদাবাজি করার কারণে তারা জেলে আছে, তো আপনি তাদেরকে তো ভৎসনা করে ছেড়ে দিলেন না, এমপির ছেলে বলে ছেড়ে দিলেন। এটি হলো আইনের শাসনের বদলে শাসকের আইন। আমরা জুলাইটা করেছিলাম শাসকের আইনের বদলে আইনের শাসনের দেশ চলবে, এইটার জন্য। জি শরীফ ভাই, আপনার কাছে আসবো। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, রাজনীতির একটা কথা বলছিলেন যে রাজনীতি নিয়ে পলিটিক্স করার হচ্ছে, শরীফ ভাই বলছিলেন, আপনি কি দেখছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে আমরা অবস্থান দেখছি? না না, আমি শরীফের শেষের থেকে যদি শুরু করি, আপনি মনে করেন যে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিলেন, আপনার কাছে তো একটা প্রাইমে ফেসি, মানে প্রাথমিক কিছু একটা ইনফরমেশন আপনার কাছে আছে, আপনি নিলেন কাকে? একজন এমপির ছেলেকে। 55 বছরের বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নাই যে এমপির ছেলেকে এর উপরে নিয়ে যাবেন। জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার আগে 7-5 বহু ভাবতে হবে, এবং নিশ্চিত না হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া যায় না। তারপরে নিয়ে আপনি যদি দেখেন যে না সংশ্লিষ্টতা পাওয়া যায় না, ছেড়ে দিলেন, এই নেওয়াটা তো বিরাট অপরাধ বাংলাদেশের রাজনীতিতে। এমপির ছেলেকে ন্যায় কিভাবে জিজ্ঞেস করতে? তাহলে কি লোক দেখানো? আপনি বলেন না শরীফ ভাই, 55 বছর আমরা কল্পনা করতে পারি এমপির ছেলেকে আমি ডেকে নিয়ে যাব, তারপরে অ্যাবসার্ড, এটা দিয়ে আপনি আইনের শাসন এস্টাবলিশ করতে পারবেন না জনগণের কাছে। ইট ইজ ভেরি ক্লিয়ার, মানুষ এখন বোঝে সব। এটা যদি ক্লিয়ারই মানে এস্টাবলিশই করতেন, তাহলে আমার পৃথক সচিবালয়, বিচার বিভাগের সচিবালয়টা আপনারা বন্ধ করতেন না। কাজে এগুলো পরিষ্কার। জামাতের আমিরের একটা কথা বলছে উনি, সেই হিসাবে তো জামাত বিরাট অফেন্স করছে। কোন অর্থে আমি বলি, জামাতের আমির বলছিলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এবং যদি কোন তার দলের কেউ ভিকটিম হয়ে থাকে, তারা যদি কোনো স্পেসিফিক মামলা করে, সেটা তো ভিন্ন মামলা, সেটার জন্য তারা সহায়তা করবে। কিন্তু এই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম যে কথাটা বলছে, সেক্ষেত্রে 32 নম্বরে জড়ো হবে, সেই কল্পনার ভিত্তিতে আপনি কি আগাম জড়ো হইছেন? আপনার পিছনে শক্তিটা কে তাহলে? কারণ আপনি জানতেছেন যে মিডিয়া আপনাকে কোঅপারেট করে না, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে আইডেন্টিফাইড, আপনি বিএনপির সাথে বন্ধুত্ব ছিল, এখন শত্রুতা হয়েছে, তারপরে আপনি ওখানে কেন গেলেন? কি আপনাকে কেউ পরামর্শ দিচ্ছে আড়ালে?
কারণ আমার কাছে মনে হয় যে জুলাইয়ের আন্দোলনের কথাটা বললো শরীফ ভাই, আমি সেই জায়গাটাই বলি, আমরা জুলাই জুলাই নিয়ে চিৎকার করতেছি, আমরা মুখে ফেনা তুলে ফেলছি, শরীফ ভাইও ফেনা তুলছেন, কি চিৎকার করে আমরা সংস্কার চাই। কিন্তু আপনি দেখেন তো পার্লামেন্টে যে 3টা দল আছে তাদের ভিতরে কিন্তু জুলাই সনদ নিয়ে চিৎকার এখন আর নাই, গণভোটের নিয়ে চিৎকার নাই। যেমনিভাবে একটু আগে বললাম, যারা ঘুমের শিকার তার ওয়াইফ এমপি হয়েছে, যার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার ছেলে আবার ছিল আয়নাঘরে, সে আবার এমপি হয়ে সব ভুলে গেছে। আমার কাছে তো মনে হয় একটা পরিষ্কার স্টাবলিশ করলেন একটা সমঝোতার পার্লামেন্ট হয়েছে, যে কারণে গণভোটের জন্য চিৎকার করে না তারা কেউ। আমার তো দরকার নাই আপনার মতো লোক পার্লামেন্টে না থাকলে কিছু আসে যায় না বিরোধী দল যারা আছেন, বিকজ আপনাদের উপরে তো সরকার নির্ভরশীল না, 213টা সিট তারা পেয়েছে। তাহলে আপনারা যখন জুলাই সনদ দিয়ে এখন চুপচাপ বসে আছেন, আমরা এখানে কেন চিৎকার করব? আমার নর্মাল লজিক, আমি কেন চিৎকার করব? আপনারা কি এটা সমঝোতার পার্লামেন্ট করছেন? আর সমঝোতার পার্লামেন্ট করলে আলটিমেটলি যদি আওয়ামী লীগ মাঠে আসে আর যদি একটা আনস্টেবল সিচুয়েশন হয়, ক্ষতিগ্রস্ত হবে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ক্ষমতাসীন দল। কারণ ক্ষমতাসীন দল কি শর্তে হয়? যে বিরোধী দলে থাকে তার তো হারানোর কিছু নাই, আর এমন বিরোধী দল তার তো ডিপেন্ড করারও কিছু নাই। তো আজকে জামাতের যে 68টা সিট আমরা এতদিন জোর গলায় বলছি, এখন তো তাদের অ্যাক্টিভিটিসে তো মনে হয় যে জুলাই সনদ বাস্তবায়ন তারাই চায় না। তাহলে র্যান্ডম আপনার এই ইস্যুতেই তো আপনি গেছেন পার্লামেন্টে, এই ইস্যু বলেই আপনি ভোট নিছেন। আপনাদের যদি কোনো জোয়ার আইসে থাকে এনসিপি জামাত জোটের, সেটাও এই ইস্যুতে আইসে, কিন্তু হোয়াই ইউ আর কিপিং সাইলেন্ট? সংসদে বিরোধী দল হিসাবে আপনারা নানান আলাপ করেন, এই ওয়াশিং মেশিন লাগবে, মাইক্রোওয়েভ লাগবে, সব আলাপই করেন, ভালো কথা। তাহলে এই আলাপটা কোথায়? আমরা তাহলে এখানে চিৎকার করব কেন? আপনারা পার্লামেন্টে গিয়ে একেবারে চুপচাপ বসে গেলে এই সমঝোতার রাজনীতি যদি হয়, প্লাস এই যে 32 নম্বরে যে ঘটনা ঘটলো, তাতে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এই বর্তমান যে সরকার তার ভিতরে ডিপ স্টেট আছে কিনা। কারণ দৌড়াচ্ছেন তাহলে একা তারেক রহমান সাহেবকে কিন্তু এটি নিয়ে ভাবতে হবে প্রচণ্ড রকমের। কারণ ওনার তো স্টেবল থাকতে হবে, সরকার হিসেবে যদি স্টেবল না থাকেন, উনি আজকে চায়না সফরে গেছেন এবং উনি মালয়েশিয়া সফর করে চায়না গেছেন। যে কথাটা আমি বারবার বলি, বাংলাদেশে কিন্তু এখন মেইন লড়াইটা কিন্তু ভূ রাজনীতির আধিপত্য নিয়ে। এখানে আধিপত্য বলতে কি, এক একজনের আধিপত্য এক এক রকম। তিনটেই কিন্তু বাংলাদেশের কাছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পরাশক্তি, আমি আবারও বলছি প্রত্যেকে পরাশক্তি। ইন্ডিয়া, আমেরিকা, চায়না, সেখানে উনি মালয়েশিয়া দিয়ে চায়না গেছেন। ইনফ্যাক্ট একটা লড়াই এখানে, শীতল লড়াই চলতেই থাকে বাংলাদেশে কনস্ট্যান্ট, যে প্রধানমন্ত্রী বা ক্ষমতা টেক ওভার করার পর ভারত এবং চায়নার ভিতরে লড়াই চলে। দুইটা দেশই প্রত্যাশা করে আমার দেশ আগে ভিজিট করুক, এটা কিন্তু একটা শীতল লড়াই আছেই। সুতরাং প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় চায়নায় গেছেন। ইনফ্যাক্ট যদি আপনি অফিসিয়ালি ধরেন, আপনি 10টা দেশ ঘুরতে পারেন, কিন্তু চায়না এবং ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ভাববে আমার দেশে আগে আসুক, চায়নার আগে আসুক, আর চায়না ভাববে ইন্ডিয়ার আগে আমার কাছে আসুক। কাজে এই যে মালয়েশিয়া যেটা থার্ড কান্ট্রি উনি দেখাচ্ছেন, এটা মানুষ সবাই ধরে নিবে, এই ত্রিভুবনের যারা আছেন আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, তারা ধরে নিবেন ওয়ান ওয়ে টু চায়না, সে মালয়েশিয়া গেছে, মানে মালয়েশিয়া যায় নাই, ওয়ান ওয়ে টু চায়না। দ্যাট ইজ দ্য নর্মাল থিওরি। সুতরাং সেক্ষেত্রে আমি কিন্তু একটা দোষ দিচ্ছি না, কারণ চায়না আমাদের অবকাঠামোগত যে বন্ধু মারাত্মক, চায়না আমার ফিনান্সিয়াল বন্ধু। অনেকে বলে না যে আপনার এই যে চায়নায় ইন্ডিয়া শেখ হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রাখছে ইত্যাদি ইত্যাদি বলে, বরং আমি মনে করি যে চায়না একটা বিরাট ব্যাকিং দিছে তাকে। কেন ব্যাকিং দিছে আমি বলি, আপনি কি মনে আছে 2018 নির্বাচনের পর ফলোইং ডেতে ফলাফল হয়েছে, পরদিন চায়না অ্যাম্বাসেডার তাকে কিন্তু শুভেচ্ছা জানাইছে, তাই না? 24 নির্বাচন সেম, তাকে শুভেচ্ছা জানাইছে। তার মানে কি, চায়না এমন একটা দেশ, আমার কাছে গণতান্ত্রিক দেশ না অগণতান্ত্রিক দেশ ইমম্যাটেরিয়াল, কিন্তু আমার কথা হলো আমার ফেভারে কি আছে। তো এখন ভারতের সাথে আবার, ভারতের জন্য কিন্তু শেখ হাসিনা বিরাট অ্যাসেট, সেই অ্যাসেট বলেই তো শেল্টারটা ওইখানে পাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে অবকাঠামোর নামে চায়না ঢুকতে ঢুকতে শেখ হাসিনাকে গিলে ফেলেছে যখন চায়না, যখন মনে হয়েছে, তখন কিন্তু তার যাওয়ার সময় ঘনায় আসছে। এবং ঠিক সেই সময়টায় আপনি মনে আছে লাস্ট ভিজিটে কিন্তু উনি 5 দিনের সফর শর্ট করে চলে আসছে। তার মানে সেই সময় আমার যে এই যে ভূ রাজনীতিটা
সুপার ম্যাচিউরড হয়েছিল। এই সুপার ম্যাচিউরড যখন হয়েছে তখন 3 দেশের সাথে উনি ব্যালেন্স করতে পারেন নাই। চায়না থেকেও 1.5-2 দিন আগে চলে আসছেন, পিঠার আসছে হাঁসের মাংস খাওয়াইয়া তিরস্কার করছেন, এবং ফাইনালি অন গুড ফেথ, অন গুড আন্ডারস্ট্যান্ডিং তাকে চলে যেতে হয়েছে, সামাল দিতে পারেন নাই। কেন বলছি কথাটা? ঠিক সেই তপ্ত আগুনটার উপরে কিন্তু আজকে তারেক রহমান সাহেব এসে বসছেন। তারেক রহমান সাহেব এই যে চায়না গেছেন, এখানে কিন্তু এই মুহূর্তে চায়না এবং আমেরিকা বিরাট ব্যালেন্স করার ব্যাপার, এবং চায়না ইন্ডিয়া দুইটা যদি ব্যালেন্স করে রাখতে পারেন, চায়না এবং আমেরিকা যদি ব্যালেন্স করে রাখতে পারেন, সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার জন্য একটু ইন্ডিয়ার তার সামাল দেওয়া একটা ইজি হতে পারে। আর যদি মনে করেন চায়না সফরের পর আমরা দেখব কী রেজাল্ট নিয়ে আসলেন, মালয়েশিয়াতে কী রেজাল্ট নিলেন, আমেরিকা কিভাবে দেখছে এটা, তার সাথে যদি আপনি এই পরিস্থিতিগুলো মিলান যে তারেক রহমান সাহেবের পাশে যারা আছেন তাদের ভিতর কি সবাই তারেক রহমান মুখী? সবাই কি তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত নিতেছেন তার সাথে ঐক্যমত? যদি ঐক্যমত থাকে তাহলে এক হিসাব, ঐক্যমত যদি না থাকে, আপনার ঘরের ভিতরেই যদি ডিভিশন থাকে, সুতরাং আপনার কঠিন অবস্থা। তা আজকে যারা জুলাই সনদ নিয়ে আমরা চিৎকার করি, এবং এই জুলাই সনদের নামে আবার কোনো আন্দোলন হয় কি না, আমি জুলাই সনদের পক্ষে, কিন্তু আমি ব্যথার চোটে কথাটা বললাম যে এই পার্লামেন্টে যারা আছে তারা তো জুলাই সনদ নিয়ে আন্দোলন করার কথা অনেক বেশি। এই পার্লামেন্ট তো তাদের দরকার নাই, তার কোনো ওপিনিয়ন লাগবে না, তো 2/3 মেজরিটি একটা দলের আছে। তারপরেও যখন তারা বহাল তবিয়তে আছে, এতে তো মনে হয় যে একটা কি ত্রিদলীয় সমঝোতার পার্লামেন্ট করছে, সেটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। আর যদি এস্টাবলিশড হয়ে যায়, তারপরের ফেজটি আসবে তারেক রহমান সাহেব স্টেবল কিভাবে হবেন, কেবলমাত্র শুরু। সুতরাং আমরা চাই তারেক রহমান সাহেব 5 ইয়ার্স থাকুক, স্টেবল হন। কারণ জুলাই সনদ আমি আশাহত হয়ে যাচ্ছি তাদের অ্যাকশনে। তারা যদি আজকে ওই পার্লামেন্ট ছেড়ে আসতো, আমি আসতে বলি না তাদের, আপনার যদি ওই চেতনা থাকি আপনার ভিতরে, তাহলে তো আমি দেখতাম আপনাদের অ্যাকশনে। জুলাই চেতনা নিয়ে আমি কথা বলি, জুলাই উনি বলল, নানান জায়গায় সেমিনার হইতেছে, তারা কিন্তু নির্বিকার। সুতরাং তারেক রহমান সাহেবের কঠিন হস্তে দমন করে সামনের দিকে আগাইতে হবে। মাঠে যদি এই আওয়ামী লীগের ডিস্টারবেন্স হয়, ডিস্টারবেন্স ওনার হবে। যেই মিশন নিয়ে নামছেন সেই মিশন ওনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কাজে আমি বলবো তারেক রহমান সাহেবকে কীভাবে শক্তিশালী করা যায়। আর যদি যারা জুলাই সনদের নাম করে পার্লামেন্টের সমঝোতার ভিত্তিতে গেছেন, তারা যদি মনে করেন 5 বছর টিকায় রাখবেন, আপনাদেরও নৈতিক দায়িত্ব তারেক রহমান সাহেবকে কীভাবে টিকায় রাখবেন। জি, শেষ পর্যায়ে চলে এসেছি। শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। শরীফ ভাই, রাজ্জাকি ভাইয়ের বেশ কয়েকটি বিষয় তুলছিলেন, যিনি বলছেন যে 3 দলের সমঝোতার ভিত্তিতে পার্লামেন্ট, তাহলে ভবিষ্যৎটা কি? দেশের ভবিষ্যৎ নাকি আমাদের ভবিষ্যৎ? সবকিছু মিলায় দেশের ভবিষ্যৎ। আমরা এই পার্লামেন্টটা এক্সক্লুসিভ একটা পার্লামেন্ট। হ্যাঁ, এই পার্লামেন্টটাকে আমি একটু এক্সক্লুসিভ পার্লামেন্ট বলি এই কারণে, এর আগের যে দুটো পার্লামেন্ট, সেই পার্লামেন্টের প্রতি মানুষের খুব একটা আগ্রহ ছিল না। মমতা সেখানে গান গাইতো, কে অভিনয় করতো, নূর ভাই আবৃত্তি করতেন, এগুলো আমরা শুনতাম মাঝে মধ্যে। কিন্তু এবারের পার্লামেন্টটা এই কারণে যে একটা অভ্যুত্থানের ধারাবাহিকতায় পার্লামেন্টটা, তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি এবং তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। কিন্তু পার্লামেন্ট মেম্বারদের অদক্ষতা এবং সমন্বয়হীনতার কারণে কতগুলো দুঃখজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কেউ এসে মিথ্যা তথ্য বলছেন, আবার কেউ এসে ওই এমন কতগুলো বিষয়, পার্লামেন্টের এমপি সাহেবদের বাসার ডেস্কি দেওয়া হবে কি না এটি আলোচনা করার জন্য আলাদা ফোরাম আছে, তাদের স্ট্যান্ডিং কমিটি আছে, সেই কমিটির আলোচনা বাজেট আলোচনার মধ্যে নিয়ে আসছেন। অর্থাৎ অদক্ষতা আছে। আবার চ্যালেঞ্জের জায়গাটা বলছেন, গত 2 দিন আগে দেখলাম জামাতের মাসুদ সাহেবের একটা বক্তব্য বেরিয়েছে। তিনি বলছেন যে আরে আমরা তো এইখানে কথা বলি, কিন্তু আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো, আমরা চিৎকার চেঁচামেচি করি, যখন বের হয়ে যাই তখন সরকারি দলের লোকজনে আমাদেরকে জড়ায় ধরে বলে যে না বলতে তো হবে, তা না হলে তো পার্লামেন্ট জমবে না। এটি আমার কাছে ভিডিওটা আছে। আমরা সবার মধ্যে একটা রাজনৈতিক সখ্যতা থাকুক, এটি আমি চাই, কিন্তু পাবলিক ইন্টারেস্টে এটা যেন আর্টিফিশিয়াল না হয়, এই যে তর্ক বিতর্কটা। আর শেষ করব এই জায়গাটায়, চায়নার ব্যাপারটা বলেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে বিএনপির চ্যালেঞ্জটা কি, আমি দেখি বিএনপির 2-3টা চ্যালেঞ্জ। তার মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিকে কন্ট্রোল করা, বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা। কারণ গত 1.5 বছরে বিএনপির ইমেজটা নষ্ট করেছে বিএনপির কর্মীরা, অন্যরা না, কেউ না, তার এক শ্রেণীর কর্মী, সবাই না। আবার বিএনপির আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে জিও পলিটিক্স। আপনার মনে আছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার আগের দিন আমাদের এখানকার আমেরিকান অ্যাম্বাসেডর
পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বলেছেন যে ফুটবল নিয়ে আপনাদের একটু শুভকামনার জন্য এসেছি। আমার কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয়নি। যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি চায়নায় যাচ্ছেন, ফলে এখানকার যে শক্তির যে ভারসাম্য এবং তিনটি শক্তি এখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এবং তার সাইডে আরও অনেকেই আছে। রাশিয়া একটু দূরে দাঁড়িয়ে আছে, এই আসি করে তুরস্ক আসে আবার যায়, কিন্তু এখানে ইনস্ট্যান্ট আপনার চায়না, আমেরিকা এবং ভারত তিনটা ফোর্স এখানে কিন্তু আছে। তো এই যে তিন ফোর্সের যে সমন্বয় এবং প্রত্যেকের আমাদেরকে কি দিবে তার থেকে বেশি আলোচনা সম্ভবত বেশি হয় তারা কি নিবে। সুতরাং এই সমন্বয়টা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে দলটি ক্ষমতায় আছে তার আভ্যন্তরীণ শৃঙ্খলা, তার পলিটিক্সটাকে ক্লিন করা, তার দলের কর্মীদের সহযোগিতা এবং দেশটাকে যেন কেউ আনস্টেবল করতে না পারে এবং স্টেবিলিটির জন্য প্রথম যার দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার যদি এই যে বললাম যে যে ধরনের একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছে, এই কাজগুলো অপ্রয়োজনীয়, এটি দরকার ছিল না। ওই যে আমি শেষ করব যে আওয়ামী লীগের জন্মদিন পাড়াপড়শির ঘুম নাই, এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়।